নমস্কার, ঋতব্রতের সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে সারাদিন কি ঘটেছে বাংলার রাজনৈতিক রঙ্গমঞ্চে সেটা আপনারা সবাই দেখেছেন। আমরা জানি তৃণমূলের ভাঙন সম্পূর্ণ হয়েছে। অভিষেক ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটা মোটামুটি অনিশ্চিত। মমতা ব্যানার্জির জন্য একটা রাজনৈতিক সংকট এসে উপস্থিত হয়েছে। এই সংকট তিনি কিভাবে অতিক্রম করেন সেটা অবশ্যই একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বলুন বা একজন রাজনীতির ছাত্র হিসেবে বলুন, আমাদের দেখবার আগ্রহ রয়েছে। সেটা ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে। এর উত্তর কী হবে, মমতা ব্যানার্জি আদৌ আবার ফিরতে পারেন কি না, সেটা ভবিষ্যতের উপর নির্ভর করছে, অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করছে। সেটা নিয়ে আজকে চর্চা নয়। আমি ভাবছিলাম যে দেখুন, নির্বাচনের আগে তো তৃণমূল কংগ্রেস প্রচুর ভুল করেছে প্রশাসনের ক্ষেত্রে, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে তথা সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের ভুলের কোনো সীমা পরিসীমা নেই। তারা পার্টি পরিচালনার ক্ষেত্রেও অনেক ভুল করেছে। এই যে মালিক কর্মচারী সিস্টেম তৈরি করা এবং অভিষেক ব্যানার্জি নামক একজন যুবরাজের উত্থান হওয়া, যিনি কি না কারোর সাথে তেমন মিশতেন না, কারোর সাথে সরাসরি কথা বলতেন না, সেক্রেটারির মারফত হতো, তিনি মালিক সেটা দেখাতে চাইতেন, তার পেছনে 25-30টা গাড়ির কনভয় ছুটতো। এই জিনিসগুলো তৃণমূল কংগ্রেসের যারা মেম্বার, পার্টি মেম্বার এবং বিশেষ করে যারা ভেটেরান, তারাও ভালো চোখে নেননি। সাধারণ মানুষও ভালো চোখে নেননি, যার ফলশ্রুতি আমরা দেখেছি নির্বাচনের ফলাফলের মাধ্যমে। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরও তারা এমন 4টা বড় ভুল করেছে যার খেসারত কিন্তু দিতে হচ্ছে। সেই 4টা ভুল যদি তারা না করতো, তবে হয়তো মমতা ব্যানার্জিকে আজকের দিনটি এত তাড়াতাড়ি দেখতে হতো না। এটা আমার ব্যক্তিগত মতামত। প্রথম যে ভুলটি নির্বাচনের পর তারা করেছে সেটা হচ্ছে মানুষের রায়কে অসম্মান করা। বুদ্ধবাবুও হেরেছিলেন, তাদের কি ছিল, তাদের রিয়াকশন কি ছিল? বুদ্ধবাবু হারলেন, তিনি কিন্তু তখনও নির্বাচনের ফাইনাল রেজাল্ট আসেনি, তিনি কিন্তু বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন রাজভবনের উদ্দেশ্যে, রিজাইন করলেন, রেজিগনেশন লেটার দিলেন রাজ্যপালকে। তারপর তার পার্টির গাড়ি করে তিনি ফিরে আসলেন পার্টি অফিসে। তো এই হচ্ছে গোটা সাইকেলটা। এবং সিপিএমের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল মানুষের রায়কে আমরা মাথা পেতে নিচ্ছি। যেখানেই যে পার্টি হারে, সব পার্টি তো জিততে পারে না, প্রত্যেকটা নির্বাচনে জিতবে, প্রত্যেকবার ক্ষমতায় আসবে, সেটা নাই হতে পারে। একটা গণতান্ত্রিক সিস্টেমে সেটা না হওয়াই স্বাভাবিক। তো যদি কেউ হেরে যায়, সে তো অনেক চেষ্টা করেছে জেতার, কিন্তু তৎসত্ত্বেও হেরেছে, তার মানে মানুষের থেকে যতটা সাড়া পাওয়া উচিত ছিল ততটা সাড়া পায়নি সে। তার মানে যে সে একেবারে ভোট পায়নি তা তো নয়। মমতা ব্যানার্জির পার্টির 40%-এর উপর ভোট আছে, যেটা চারটিখানি কথা নয়। সুতরাং তাদের বলা উচিত ছিল, মমতা ব্যানার্জির বলা উচিত ছিল মানুষের রায়কে আমি মাথা পেতে নিচ্ছি। যদিও এখানে নির্বাচন কমিশন আমাদের বিরুদ্ধে কাজ করেছে, যদি তার অভিযোগ সত্যি বলে ধরে নেওয়া যায়, যদি আমি এটা মনে করি না, তিনি বলতেন যে নির্বাচন কমিশন আমাদের বিরুদ্ধে কাজ করেছে, অনেক প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে, এসআইআর এর জন্য অনেকের নাম বাদ গেছে, অনেকের নাম হয়তো এখনও বাদ যায়নি, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে তারা ভোট দিতে পারেনি, তাদের কেসগুলো ট্রাইব্যুনালে আছে, সেটারও একটা প্রভাব পড়তে পারে আমাদের ভোটে। কিন্তু সার্বিকভাবে মানুষ আমাদের ভোট দেয়নি যতটা আমরা ভেবেছিলাম, তাই আমরা হেরেছি। মানুষের রায় আমরা মাথা পেতে নিচ্ছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব মানুষের এই বিশ্বাস ফিরিয়ে আনার। এটা যদি তার বক্তব্য হতো, তবে কিন্তু সাধারণ মানুষের আস্থাটা তার উপর থাকতো, কিছুটা অংশের হলেও তার উপর থাকতো। কিন্তু তিনি কি বললেন? রাইট হয়ে রিজেক্ট করে দিলেন মানুষের রায়কে। তিনি বললেন এই রায় মানি না, কিচ্ছু ভোট হয়নি। যদি ভোট না হতো 80 জন বিধায়ক জিতলো কী করে আপনার? আর আপনি যদি এটা অস্বীকারই করেন, তবে এই 80 জন বিধায়ককে দিয়ে কেন শপথ নেওয়ালেন? আমাদের কাছে তো রেফারেন্স রয়েছে 1972 সালের, যখন ইলেকটোরাল প্রসেসের দুর্নীতির অভিযোগ করে সেই সময় বিরোধী পার্টির লোকজন বিধানসভাতেই যায়নি, শপথই নেয়নি যারা জিতেছিলেন। তা আপনি সেই প্রেসিডেন্সটা সেট করলেন না কেন? আপনার 80 জন বিধায়ক শপথ নিল, তাদেরকে দিয়ে আপনি আবার সইটই জাল করে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতাও করে দিলেন। অথচ আপনি মুখে বলছেন যে এই রায়কে মানি না। এই রায়কে তো আপনি মেনে নিলেন, নাহলে 80 জন বিধায়ককে শপথ নিতে পাঠালেন কেন? তার মানে আপনি রায়টাকে মেনে নিলেন, অথচ মুখে বলছেন রায়টা মানেন না।
অর্থাৎ এটা হিপোক্রেসি। আর দ্বিতীয় কথা, আপনি রায় মানবেন না কেন? কারণ মানুষ ভোট দিয়েছে, মানুষের ভোটে আপনারা হেরেছেন। আবার সেই মানুষেরই 40% অংশ আপনাকে ভোট দিয়েছে, আপনি তাদেরকেও ডিসরেসপেক্ট করছেন। যারা ভোট দিয়েছে তাদেরকেও ডিসরেসপেক্ট করলেন, যারা ভোট দেয়নি তাদেরকেও ডিসরেসপেক্ট করলেন। সুতরাং এই ক্ষেত্রে এই মমতা ব্যানার্জির এবং তৃণমূল দলের মানুষের রায়কে মাথা পেতে না নেওয়াটা আমার মনে হয় একটা মারাত্মক ভুল। যদি মানুষের রায়কে তারা মাথা পেতে নিতেন তাহলে তারা বুঝতেন, তারপরে আত্মসমীক্ষা হতো, বিশ্লেষণ হতো, তারা বুঝতেন যে কী কী কারণে মানুষ তাদের রিজেক্ট করেছে, ভুল সংশোধনের একটা সূচনা করা যেত। এই যে পদ্ধতিগত বা প্রয়োগগত আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সংশোধনগুলো আপনারা করতে পারতেন, কিন্তু সেই রাস্তায় হাঁটলেনই না, বললেন যে এই রায় আমরা মানি না। প্রথম ভুল এটা। দ্বিতীয় ভুল, অভিষেক ব্যানার্জির ইস্তফা না দেওয়া। অভিষেক ব্যানার্জিকে আপনারা মুখ হিসাবে প্রজেক্ট করেছেন, মুখ নয়, মুখ মমতা ব্যানার্জির ছিল, কিন্তু অভিষেক ব্যানার্জির গুরুত্বটা অলমোস্ট মমতা ব্যানার্জির মতোই ছিল। অভিষেক ব্যানার্জির ছবি, হোর্ডিং সব জায়গায় পশ্চিমবঙ্গের সকল কোণগুলোতে ছড়িয়ে গেছিল, প্রান্তিক থেকে প্রান্তিকতম জায়গায়। তো অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রচার হয়েছিল। সেই অভিষেক ব্যানার্জির নেতৃত্ব যখন প্রশ্নের মুখে পড়ল, তার নেতৃত্ব যখন ব্যর্থ হলো, তার উচিত ছিল এই দায়ভার নিয়ে তার পোস্ট থেকে রিজাইন করাটা। সেটা মানুষের চোখে তার গ্রহণযোগ্যতা বাড়াতো, কমাতো না, কিন্তু হলো উল্টো। আপনি কি করলেন? বিধায়কদের ডাকলেন, বিধায়কদের ডেকে সবাইকে দাঁড় করিয়ে দিলেন। কারণ কি? অভিষেক ব্যানার্জি অনেক খেটেছে, তাকে অ্যাপ্লড করার জন্য হাততালি দিন, হাততালি দিন। এর মানেটা কি? অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আপনার পার্টির সর্বস্তরের অভিযোগ ততদিনে আসা শুরু হয়ে গেছে। তারপর আপনার যেটা উচিত ছিল, অভিষেক ব্যানার্জিকে বলা উচিত ছিল যে তুমি এখন ইস্তফা দাও, সেটাই উচিত কাজ হবে। এই পার্টির যে ভরাডুবি হয়েছে সেটার দায়ভার নিয়ে তুমি ইস্তফা দাও। তাহলে এক ঢিলে দুই পাখি মরত। একে তো দলের যে সমস্ত নেতা, যে সমস্ত কর্মী অভিষেকের নেতৃত্বের প্রতি প্রশ্ন করেছিল, তাদের অভিষেকের নেতৃত্ব পছন্দ হচ্ছিল না, এই মালিক কর্মচারী আইপ্যাক সিস্টেম তাদের পছন্দ হচ্ছিল না, তারা কনফিডেন্স পেত যে নেত্রী এখনো নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। আর 2 নম্বর যে বিষয়টা হতো, যে অভিষেকও একটা সময় পেত রাজনৈতিকভাবে নিজেকে আরও বেশি তৈরি করবার, সেটা হলো না। আলটিমেটলি কিন্তু তৃণমূল বিপদে পড়ল, মমতা ব্যানার্জি বিপদে পড়লেন, আর অভিষেক ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ার আমি জানি না কীভাবে তিনি ফিরে আসবেন। তৃতীয় যে ভুলটি করলো তৃণমূল কংগ্রেস, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিছু লোক দেখলাম তৃণমূল কংগ্রেস থেকে আলাদা না হলেও কিছু পদ ছেড়ে দিলেন, এবং তারপর তারা মিডিয়ার সামনে এসে বললেন যে আমাদের কর্মীরা মার খাচ্ছে, অভিষেক ব্যানার্জি কোথায়? এটা শুনেই হয়তো অভিষেক ব্যানার্জি 7 তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন সোনারপুরের উদ্দেশ্যে। সেখানে তাকে যেভাবে অপদস্থ হতে হলো সেটা নিয়ে বাজারে ইয়ার্কি ফাজলামো হচ্ছে, মিম বানানো হচ্ছে। ডিম আর অভিষেক ব্যানার্জি, এটা নিয়ে মিম এখন সেই চলছে বাজারে। অভিষেক ব্যানার্জিকে যেভাবে অপদস্থ করা হলো, লোকজন হাসছে। অভিষেক ব্যানার্জিকে বাইরে দেখলেই লোক চোর চোর বলছে। একটা হারের পর একটু সময় তো নেওয়া প্রয়োজন। অভিষেক ব্যানার্জি এত 7 তাড়াতাড়ি বেরোতে গেল কেন? মমতা ব্যানার্জির উচিত ছিল যে একটা কমিটি তৈরি করে দেওয়া, ফিরহাদ হাকিম আরও তারা যারা লয়ালিস্ট রয়েছে তাদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করে দেওয়া। সেই কমিটি বিভিন্ন জায়গায় যাবে যেখানে এরকম তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এত তাড়াতাড়ি বেরোবেন কেন? বুদ্ধদেব ভট্টাচার্যকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার রেজাল্ট তো বহুদিন আগে বেরিয়েছে, আপনি বেশ কিছুদিন মিডিয়ার আড়ালে কেন, অন্তরালে কেন? বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বলেছিলেন যে একটা রায় যখন বিপক্ষে গেছে, নতুন সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত। আমার মনে হয় আমাদের কিছুটা সময় অন্তরালে থাকা উচিত। এটা একটা অত্যন্ত বিদগ্ধ রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক। কিন্তু মমতা ব্যানার্জি করলেন উল্টো, অভিষেক ব্যানার্জি বেরিয়ে গেলেন, মমতা ব্যানার্জি বারবার ফেসবুক লাইভে আসছেন। এর ফলে যেটা হলো, তাদের প্রতি যেটা অসন্তোষ রয়েছে মানুষের, সেটা কিন্তু আর থিতিয়ে যাওয়ার সুযোগ পেল না, সেটা কিন্তু আর অস্তমিত হওয়ার সুযোগ পেল না। কারণ
তাদের উদ্ধত্ত, তাদের অহমিকাপূর্ণ মিথ্যাচার মানুষ এখনও শুনছে। সুতরাং বিরক্তিটা যে উদ্বায়ী হয়ে বাতাসে মিশে যাবে সেটার অবকাশ তৈরি হচ্ছে না। আর নতুন সরকার ক্ষমতায় এসে তারা 5-6 মাস কাজ করবে এবং সরকারের নীতিগুলো তারা যদি রূপায়িত করতে চান, 1-2 জায়গায় বিচ্যুতি ঘটবেই। তখন সেই বিচ্যুতিগুলো নিয়ে যদি বিরোধিতা করা শুরু করা হতো, আমার মনে হয় সেটা বেশি প্র্যাকটিক্যাল হতো, সেটা বেশি বাস্তবিক হতো। তা না করে তারা দুজনেই সামনে চলে এলেন। অভিষেক ব্যানার্জি সোনারপুরে চলে গেলেন, আর মমতা ব্যানার্জি তো ফেসবুক লাইভে আসছেনই। তার উচিত ছিল একটা বড় সময় অন্তরালে থাকা, তারপর 21শে জুলাইয়ে হয়তো ফিরে আসতেন। অভিষেক ব্যানার্জি আরেকটু সময় নিতেন, আরও 4-5 মাস সময় নিতেন নিজেকে তৈরি করবার, ভুলগুলো সংশোধন করবার। সেগুলো না করে তারা তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়লেন এবং তার ফলশ্রুতি কিন্তু দিতে হলো। এবং 4 নম্বর, শেষ পাতে টক থাকে না, ওরকম ব্যাপার এই সই জাল। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিদগ্ধ নেতা, বয়স্ক নেতা, তার রেসপেক্ট আছে। তৎসত্ত্বেও বলছি, বিরোধী দলনেতা হিসেবে তিনি কিন্তু সর্বজনগ্রাহ্য একটা ফেস হতে পারেন না। তিনি অনেক ভোটে জিতেছেন বালিগঞ্জে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিরোধী দলনেতা হিসেবে তিনি কোনো ফেস হতে পারেন না। আর যদি তাকে বিরোধী দলনেতা করতেই হয়, বিধায়কদের সবার সাথে কথা বলে করো। সেখানে সই জাল করাটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে আরও বিপদে ফেলে দিল, বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে। এবং সেটা নিয়েই কিন্তু আলটিমেটলি ইস্যুটা তৈরি হলো। এই 4টে ভুল যদি না করতো নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরও, তবে হয়তো আজকের এই দিনটা এত তাড়াতাড়ি দেখতে হতো না। হয়তো হতো, পরে হতো, বা নাও হতে পারতো, কিন্তু এত তাড়াতাড়ি আজকের দিনটা দেখতে হতো না মমতা ব্যানার্জিকে। সুতরাং আমার এটাই মনে হয়। আপনাদের কি মত এই বিষয়ে কি মতামত সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।